তোর কোনো আখেরি খায়েশ? আমি কি কারণে মারা গেলাম পৃথিবীর কেউ যেন তা না জানে, কারণ তা জানলে ভালোবাসার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। আর আমাকে প্রথম গুলি করবে আয়েশা। ওকে। দিল তো সকালে ঘন্ট নষ্ট করে শালা। এই জন্য সবাই বলে জুনিয়রদের সঙ্গে থাকতে নেই। জুনিয়রদের কোনো কমন সেন্স থাকে না। গুরু কাজটা যেই করুক কাজের কাজ করছে। দেখো কয়টা বাজে। কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। চল। দাদা, ওই কাপড় পরে গেলে অফিসারের চাকরি হবে না, হবে পিএনের চাকরি। দেখ না সোহেল, ব্যাগে ভালো কাপড় আছে কিনা। আরে যা, ভালো কাপড় থাকবে কি করে? উনি তো আমার সব কাপড় বের করে একবার করে পরে ফেলেছেন। হ্যাঁ, তাহলে আজ থেকে আমি আর বেকার থাকছি না। আমাকে এই পোশাকে দেখে চাকরিটা আমাকে দিয়ে দেবে। তোদের কি হবে তাই নিয়ে ভাবছি, আমাদের কি হবে না হবে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই, দেখলি কিভাবে কাজ করাতে হয়? এখন সোহেল তোর জন্য ঠিক ভালো কাপড় নিয়ে আসবে। এই জন্যই তো বলি তোমারে গুরু। জয়া, 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 হাই আমার জান, তুমি আমাকে কিছু না বলে চলে যাচ্ছ? না মানে চাকরির একটা ইন্টারভিউ আছে, তোমার কাছে কিছু নিয়ে এসেছিলাম। কি নেবে জান? নাও না জান। না মানে তুমি আমার সামনে থেকে ওটা সরাও। জয়া, আমার দুটো শার্ট দরকার। এই কথা বলতে তোমার এত কষ্ট হলো? আমি তো মনে করেছিলাম। জয়া, আমার হাতে সময় খুব কম। ঠিক আছে, এসো এসো। জানি অফিসার অফিসার লাগছে। গুরু মনে হয় চাকরিটা আজকে হয়েই যাবে। হয়ে যাবে মানে? হয়ে গেছে। হ্যালো, হাই। এই হা করে কি দেখছিস? তাড়াতাড়ি চল, ইন্টারভিউ সময় হয়ে গেছে। চল। আশ্চর্য, আপনারা ধাক্কাচ্ছেন কেন ভাই? প্লিজ। আরে কি আশ্চর্য, ইন্টারভিউ দিতে এসে কেউ এরকম করে নাকি? এইসব রাবিশ। গুরু তুমি কিছু করো না, আর তো পাচ্ছি না। জানটা বের হয়ে গেল। একটু সহ্য কর। আমার মামা কিছুক্ষণের মধ্যেই একটা নিয়ে চলে আসবে। তোর মামা মনে হয় জামে পড়েছে, তাই না? পড়তেই পারে, ঢাকা শহরের রাস্তায় আজকাল যা জ্যাম। ও, তাহলে তোর মামার হেলিকপ্টার রাস্তা দিয়ে চলে? কি বললি? শোনেন, আমাদের আজকে আর ইন্টারভিউ হবে না, আপনারা ঝামেলা না করে চলে যান। একটা কথা, এখন দাঁড়িয়ে থাকার পরে স্টুপিড, কপাল লে খারাপ। চল। হাই আকাশ।
আমার সামনে ন্যাকা সাজা হয়, আর বাইরে রাস্তায় দাঁড়িয়ে অন্য মেয়ের সাথে ফিল্ডিং মারা হয়। আজ বাড়িতে আসুক, দেখাবো মজা। এই রিক্সা যাও। আরে থাক, তোদের মতো এদের সাথে থাকলে আমার মতো সিনিয়রের চাকরি কোনোদিন হবে না। এই দেখো দেখো দেখো, ওই দেখ দেখ। তাহলে আজ থেকে শুরু করা যাক। তোমার যা ইচ্ছা গুরু। এই জানি আর যাবে নাকি আমাদের সঙ্গে? যাবে না মানে? কি চাই? হাতে অস্ত্র দেখে বুঝতে পারছিস না কি চাই? আমরা হইলাম যে কাছাই ফিরে গুরু। সময় নাই, যা আছে বের করে দিয়ে দে দে। তা না হলে হাতে নেই AK-47 দিয়ে গুল্লি কইরা মাথা খুলে উড়াই দেবো। মনে হয় এই ধান্দায় নতুন। হ্যাঁ, না কেবল নতুন। আমরা এই শহরের আতঙ্ক, আর শালা বলা নতুন। এই কথা বেশি না বলে বের কর। আমার কাছে এটা ছাড়া তো আর কিছু নেই। অস্ত্র ফেলে দে, নইলে কিন্তু গুলি করবো। ঠিক আছে, গুলি করে দাও। আমরা কোনো কারণ ছাড়া কাউকে গুলি করি না। হ্যাঁ, আমি কিন্তু করি। কাহা, আমাদেরকে মাফ করে দেন কাহা। আপনি আমার বাবার ভাই, মানে কাহা। আরে এসব কি বলছো? তা কি করে হয়? দেখা সব সময় আপনার দোষ। ওই পেপার বলে বুদ্ধি বের করেছে, সন্ত্রাসী সেজে চিন্তাই করবে। কাহা, আমাদের কি দোষ? চাকরির আশায় আজ 1 বছর হলো ঢাকা এসেছি, কিন্তু কোনো চাকরি পাই নাই। তাই শেষ পর্যন্ত কথা শুনতে বাধ্য হয়েছি। এসব গল্প অনেক শুনেছি। একদম সত্যি কথা। আমি কোনো কথা শুনতে চাই না। এই এদিকে এসো। স্যার, এদেরকে থানায় নিয়ে যাও। এটা গেলাম কাকা, সত্যি কথা হাত নাই গো কাকা। কাকা দাও। তুমি এদেরকে থানায় নিয়ে যাও, আমি তোমার ভাবিকে ডাক্তার দেখিয়ে আসি। ঠিক আছে স্যার। একেই বলে কপাল। ধান্দার প্রথম দিন, তা আবার ঠেক দিলাম পুলিশ। একদম চুপ, কোনো কথা বলবি না। আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। চল চল। বসুন মিস্টার এজাজ। আপনাদের জন্য সুসংবাদ আছে। সুসংবাদ? আর 7 দিন পরে আপনি আপনার সন্তানের মুখ দেখতে পারবেন। সত্যি বলছেন? 7 দিন পর আমি আমার সন্তানের মুখ দেখতে পাবো? হ্যাঁ এজাজ সাহেব, আজই আপনি ওনাকে হাসপাতালে ভর্তি করে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করবেন। জি। বল, কে কে তোর সাথে আছে? নাম বল, নাম বল বলছি। শালা কথা বলছিস না কেন? বল, কে কে তোর সাথে ছিল? তুই এত অস্ত্র কোথা থেকে পেলি? বল। চোখ নিচে রাখ, চোখ নিচে রাখ। শালা, যে দেশে জন্মেছিস সে দেশের মানুষকে মারার জন্য বাইরে থেকে গোলা মারো দাঁড়িস? বেঈমান, গাদ্দার, দেশদ্রোহী জানোয়ার। এই হচ্ছে বিশিষ্ট বোমাবাজ বাকের। এই সব অস্ত্র আমরা বাকেরের কাছ থেকে উদ্ধার করতে পেরেছি। আমাদের জেলায় এতদিন যে বোমা হামলা সহ হত্যাকাণ্ড ঘটেছে
তার প্রায় সব ঘটনার সাথে এই বাকের কোনো না কোনো ভাবে জড়িত ছিল। আমরা তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু জানতে পারিনি। আমরা তার কাছ থেকে আরো তথ্য উদ্ধার করার চেষ্টা করছি, আর সেজন্য আগামীকাল সকালে বাকেরকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। মনে করেছিস তুই পালাতে পারবি? আরে এ দেশের সব মানুষ তোর মতো বেঈমান না যে মৃত্যুর ভয়ে তোকে রেখে পালিয়ে যাবে। আয় এই মিশনে একজন সাহসী পুলিশ অফিসারের প্রয়োজন। সেই সাহসী অফিসার হচ্ছে এজাজ। এই মিশনে যেভাবে হোক এজাজকে পাঠাতে হবে। ঠিক আছে, আগামীকাল কনফারেন্স আছে, সেখানেও ওকে দায়িত্ব দেওয়া হবে। এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, ব্যবস্থাই করো। আজ শুধু কক্সবাজারই নয়, সারা দেশ জুড়ে মানুষ বাকেরের আতঙ্কে ভুগছে। আমরা শুধু বাকেরকেই আইনের সামনে দাঁড় করাতে চাই না, আমরা ধরতে চাই বাকেরের পুরো নেটওয়ার্কে। আর সেই জন্যই আমি মনসুর সাহেবের কথা মতো একটা বিশেষ টিমকে কক্সবাজার পাঠাতে চাই, যে টিম বাকেরকে ঢাকায় আনবে। আর সেই টিমের দায়িত্ব আমি আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সাহসী অফিসার এজাজের উপর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে আপনাদের কিছু বলার আছে? না স্যার। কিন্তু আমার আছে স্যার। আমি খুশি হয়েছি যে ডিপার্টমেন্ট আমার উপরে এত বড় একটা মিশনের দায়িত্ব দিয়েছে, কিন্তু আমার পক্ষে এই মিশনের দায়িত্ব নেওয়াটা সম্ভব নয়। তুমি কি বলছো এজাজ? আমাকে ক্ষমা করবেন স্যার। না না, তোমার মতো একজন অফিসারের মুখ থেকে এমন কথা শুনতে হবে আমি ভাবতেও পারিনি। স্যার, আমি একজন অফিসার হলেও একজনের স্বামী। আমার স্ত্রীর সন্তান সম্ভবা। ডাক্তার বলেছেন 7 দিনের মধ্যে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। এমন অবস্থায় কোনো স্বামী তার স্ত্রীকে ফেলে রেখে দূরে কোথাও যেতে পারে না স্যার। তুমি শুধু নিজের স্ত্রীর কথাই ভাবলে? কাল বাকেরকে ঢাকা আনার সময় 20 জন মারা গেছে, আহত হচ্ছে 100-এরও বেশি, যাদের কোনো দোষ ছিল না। কত স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, সন্তান হারিয়েছে তার বাবাকে, মা হারিয়েছে তার সন্তানকে, কত বাড়ি পুড়িয়ে ছারখার করে দিয়েছে বাকেরের লোকেরা। তুমি কি একবারের জন্য সেই সব নিরীহ লোকদের কথা ভাববে না, যারা বিনা কারণে সন্ত্রাসীদের গুলিতে তাদের প্রাণ হারাচ্ছে? আমরা হয়তো তাদের সবকিছু ফিরিয়ে দিতে পারবো না, তবে আর কোনো মা যেন বাকেরের মতো জানোয়ারের জন্য তার সন্তান না হারায়, সেই চেষ্টা তো করতে পারবো। কিন্তু স্যার, মাত্র তো 3 দিনের ব্যাপার, এর মধ্যে তুমি বাকেরকে নিয়ে অবশ্যই ঢাকায় ফিরতে পারবে। তাছাড়া আমরা তো আছি।
ঠিক আছে স্যার, আমি এই মিশনের দায়িত্ব নিতে রাজি আছি, তবে আমার 3টি শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমার প্রথম শর্ত, এই মিশনের ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। দ্বিতীয় শর্ত, আমি এই মিশনের ব্যাপারে কাউকে কোনো জবাবদিহি করতে বাধ্য থাকিব না। তৃতীয় শর্ত, এই মিশনে আমার সঙ্গী কারা হবে তা নির্ধারণ করব আমি নিজেই। দরকার হলে আমি নতুন লোকদের নিয়োগ দিয়ে আমার মিশনের সদস্য করব। আমি তোমার সব শর্তই মেনে নিলাম, তবে মনে রাখবে এই মিশনটা খুবই কঠিন, কারণ বাকের লোকদের সবারই চেষ্টা থাকবে যাতে বাকের ঢাকা পুষতে না পারে। বাধা যতই আসুক স্যার, আমার জীবনের বিনিময় হলেও আমি বাকেরকে ঢাকায় নিয়ে আসবই। আমার সে আস্থা তোমার উপর আছে এজাজ। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম দেশের জন্য কিছু একটা করব। আজ এজাজ স্যারের কারণে সেই স্বপ্ন পূরণ হলো। ভাবতেই গর্বে বুকটা ভরে যাচ্ছে। আর আমার বুকটা কাঁপছে। এতদিন ভালোই ছিলাম, টাকা না থাকলেও মরার ভয় ছিল না। আজ নামটা তো শহীদের খাতা লিখে দিয়ে আসলাম। কি বলছো গুরু? দেশের সেবা করার এত বড় একটা সুযোগ পেয়ে তুমি খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। হ্যাঁ, এবার জুনিয়ররা তোমরা যাও, সকালে দেখা হবে। আমি আমার জীবনের প্রথম ডিউটি ওই বাড়ি থেকেই শুরু করব। বাই। হ্যান্ডস আপ। কি কেমন লাগছে? প্রথম ডিউটি আমি শুরু করব। দুঃখে আমার শুকনা শুকনা মন, পোড়া অঙ্গ জলে পড়ে কি করে ভালোবাসার দুঃখে আমার শুকনা শুকনা মন, পোড়া অঙ্গ জলে পড়ে কি করে এখন দিয়ে যাও না গভীরে, কাছাকাছি থাকো না, বুকে ধরে রাখো না, আজ রাতে মনটা আমার উতলা 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 উতলা। দিন কাটে যেমন তেমন রাতে বাড়ি চলা, বন্ধু তুমি পাশান কেন হলো মনের তালা, কাছাকাছি থাকো না, বুকে ধরে রাখো না, আজ রাতে মনটা আমার উতলা 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 উতলা। দোহাই লাগে একটুখানি ফিরে দেখো না, রূপের এই আগুনে আজ একটু, দোহাই লাগে একটুখানি ফিরে দেখো না, রূপের এই আগুনে আজ একটু জ্বলো না। হায় রে আমার মানুষ, তুমি কেমন পুরুষ, কাছাকাছি থাকো না, বুকে ধরে রাখো না, আজ রাতে মনটা আমার উতলা 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 উতলা। দিন কাটে যেমন তেমন রাতে বাড়ি চলা, বন্ধু তুমি পাশানি কেন হলো মনের তালা, থাকো না, বুকে ধরে রাখো না, আজ রাতে মনটা
আমি শুনলাম তুমি এবার যে মিশনে যাচ্ছ তা নাকি খুব বিপজ্জনক। কে বললো তোকে? মালা, কোন মালা? হাবিলদার জাহিদের বউ। আরে শোনা কথা কান দিতে নাই। তার মানে বিপদ নাই? না, নাই। তাছাড়া বিপদ ছাড়া কি মানুষ চলতে পারে? এই যে আমি ডিউটিতে যাওয়ার সময় রাস্তা পার হই, তখনও তো বিপদ হতে পারে। এই তুই যে গ্যাসের চুলায় রান্না করিস, তখনও তো বিপদ হতে পারে। সকালবেলায় কানের কাছে প্যান প্যান করে দিলি তো মেজাজটা খারাপ করে। আমি তোমার শত্রু না, বউ। আর বউ বলেই তো এত খবর নেই। ঘরের বউর সাথে কেউ এইভাবে কথা বলে? ঠিক আছে, ঠিক আছে, কাঁদিস না শোনাবো। এবার এসে তোকে তোর বাপের বাড়ি নিয়ে যাব। সে কথা আজ 1 বছর ধরে শুনছি। আর এবার সত্যি সত্যি বলছি, 3 দিন পর ফিরে এসে তোকে নিয়ে তোর বাপের বাড়িতে যাব। আর আসার সময় তোর জন্য একটা নতুন শাড়িও আনবো। কতদিন হলো তোকে কিছু দিই না। সত্যি? হ্যাঁ, সত্যি। বাবা 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 আব্বা? আমার আরেকটা প্যান্ট লাগবে। ঠিক আছে, এবার ফিরে এসে শুধু প্যান্ট না, শার্টও কিনে দেবো। Thank you, বাবা। হ্যাঁ, ছেলে আমার সচিন হবে, সচিন। আমার ছেলেটা যে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। সকালে যাও ডিউটিতে, এসে এখন ঘুমিয়ে আছে। বুঝবে কি করে যে ছেলে এত বড় হয়ে গেছে? তবে তুই যে সুস্থ আছিস সেটা কিন্তু জানি। তা তো জানবেই। ড্রাইভার গাড়ির খবর না রাখলে রাখবে কি? আকাশ, এই আকাশ, ওঠো। আরে আমার হাজবেন্ড এসে গেছে। আরে ওঠো না। ও গড, আজকে কি হবে? ইস, সারা রাত অনেক পরিশ্রম হয়েছে, মনে করেছিলাম একটু আরাম করে ঘুমাবো। শালা সারা সময় পেল না। হ্যাঁ, এই আমার প্যান্ট কই? প্যান্ট এই নাও প্যান্ট। তাড়াতাড়ি করো না। এই যে, আরে এই আকাশ, কি করছো? আরে কি করছো? তোমার মাথা ঠিক আছে তো? আরে কি করছো? ইস, আরে এ কি করছো? এগুলো বের করছো কেন? হ্যাঁ, কি করছো? পাগল হয়ে গেলে নাকি? আহা, বলবে তো আমাকে। হ্যাঁ, এটা আবার বের করেছো কেন? আহা, কিছু তো বলো। বলবে তো? ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? ইন্সপেক্টর আকাশের সঙ্গে চালাকি? বল, কোথায় লুকিয়ে রেখেছিস? লুকিয়ে রেখেছি? কি লুকিয়ে রেখেছি? কোকেন, হেরোইন, স্মাগলিং এর ধান্দা ছেড়ে দিয়ে তুই ড্রাগসের ব্যবসা শুরু করিসনি? আমার কাছে ইনফরমেশন আছে এই বাড়িতে তুই অনেক ড্রাগস লুকিয়ে রেখেছিস। একেবারে মিথ্যে কথা স্যার। কেউ একজন আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। আমি কোনো 2 নম্বর ব্যবসা করি না। এই মিথ্যে কথা আমি একদম পছন্দ করি না। আমি আজ সারা রাত তোর জিনিস নাড়াচাড়া করেছি, কিন্তু কোথাও কিছু খুঁজে পাইনি। আমি সত্য কথা বলছি স্যার, আমি সব ধান্দা ছেড়ে দিয়েছি। আপনি মৌমিতাকে জিজ্ঞেস করেন স্যার। মৌমিতা, তুমি কিছু করো না? মৌমিতা যা করার সারা রাতে করেছে, আমি সহ্য করেছি। এখন আর সহ্য করার মতো শক্তি নেই। যা করার তোকেই করতে হবে। তা না হলে ড্রাগস ব্যবসার অভিযোগে আমি তোকে 10 বছরে। স্যার, এই গোনাগুনি কিসের? হ্যাঁ, আজকের মতো চলে যাচ্ছি।
তবে সাবধান, আবার আসবো। আসুন, তোর স্ত্রীর সাথে কখনো মিথ্যে কথা বলবি না। 3 দিন পরে বাইরে থাকার কথা বলে 1 দিন পরে বাড়িতে ফিরবি না, ওকে? তোমাকে এভাবে রেখে যেতে আমার ইচ্ছে করছে না মায়া। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, আমি সব সামলে নিতে পারবো। তারপরও আরো তো 7 দিন বাকি, এর মধ্যে তুমি ফিরে আসতে পারবে। আমি চাই আমার সন্তান জন্মগ্রহণ করে তার বাবাকে একজন আদর্শবান পুলিশ কমিশনার হিসেবে দেখুক। আমি অবশ্যই তোমার সে আশা পূরণ করব মায়া। তুমি এবার যাও, সবাই নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। আমি তাহলে আসি। যাও। মনিটা, মাত্র 3 দিন পরেই আমি তোমার কাছে চলে আসছি। তুমি বুড়োটাকে সাইজ করে রেখো, কেমন? হ্যাঁ, ওকে। আচ্ছা গুরু, তুমি তো আগের থেকে অনেক কিছুই বলতে পারো। বলো তো দেখি এই মিশনে আমাদের জেতার সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। যে তার না, সাদা কাপড় পরে সোজা উপরে যাবা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জেন্টলম্যান। সবকিছু রেডি আছে স্যার। তোমাদের কারো কাছে কোনো অতিরিক্ত অস্ত্র থাকলে তা বের করে টেবিলের উপর রাখো। আকাশ, আবার নিচে তাকায়, দেখে ফেলেছে। সত্যি বলছি, আর নেই স্যার। গুলি কত রাউন্ড আছে? 30। ঠিক আছে, রেখে দাও। আর কারো কাছে কিছু না, আছে? স্যার, সবাইকে চেক করেছি। শালা মদন। আকাশ, হ্যাঁ, তুমি কিছু বললে? না না স্যার, বললাম যে আমরা যে মিশনে যাচ্ছি সেটা খুব কঠিন। ঠিক বলেছ, আমাদের এই মিশন খুব কঠিন। আমরা জানি না কারা আমাদের শত্রু, তবে এটা জানি আমাদের শত্রু আছে। আমরা এটা জানি না তাদের কাছে কত অস্ত্র আছে, তবে এটা জানি তাদের কাছে আমাদের চাইতেও বেশি অস্ত্র আছে। আমরা জানি না তারা সংখ্যায় কত, তবে এটা জানি তাদের সংখ্যা আমাদের চাইতে অনেক বেশি। তবে তারা সংখ্যায় বেশি হলেও তারা লড়বে ন্যায়ের বিরুদ্ধে, আর আমরা লড়ব ন্যায়ের পক্ষে। আমরা এক্ষুনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। কারো কোনো প্রশ্ন? না স্যার। আকাশ, কেউ একজন আমাদের ছবি তুলছে। আরে স্যার, আমি একজন প্রফেশনাল ফটো জার্নালিস্ট। কার্ড। এ কি করলেন স্যার? আমি আপনাদের এই মিশন সম্পর্কে রিপোর্ট করার জন্য একটা ছবি তুলেছি, এর বেশি কিছু নয়। হ্যাঁ,
আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে। ডক্টর বাকের চৌধুরী, তোদের মতো কিছু জানোয়ারদের জন্য আর সারা দেশের মানুষ আতঙ্কিত। তোদের তোদের তো কোনো ধর্মই নেই, আর এর জন্য তোদের কোনো অনুশোচনা নেই, কারণ তোরা ওই সব লোকদের মতো যারা নিজেদের সুবিধার জন্য নিজের মাকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে। তুই নাকি এখন পর্যন্ত মুখ খুলিসনি, ভালো কথা। আমি এখানে তোর কোনো কথা শুনতে আসিনি, এসেছি তোকে ঢাকায় নিয়ে যাবার জন্য, আর আমি তো নিয়েও যাব। তবে এর আগে তোকে ঢাকায় নিয়ে যাবার সময় যে 5 জন পুলিশ মারা গেছে, তাদের হিসাব আমি তোদের লোকদের মেরে মেলাবো। দেখ ডাক্তার বাকের, বিচার 2 রকমের। এক, আদালতের ভিতরে, যা এজাজ স্যার বলে গেলেন। 2, আদালতের বাইরে, যা আমি করব। আর আমার মনে হয় তোর মতো জানোয়ারদের জন্য আদালতের বাইরেরটাই বেশি প্রয়োজন। কান খুলে শুনে রাখ, রাস্তায় কোন রকম ঘাপলা করবি তো একদম গুলি করে খুলি উড়িয়ে দেব। নো আদালত, নো জাজ, নো উকিল, এক গুলিতেই কেস ডিসমিস। সামনে দিয়ে গুলি করব, পেছন দিয়ে বের করে দেব। আমি সব সময় বাকেরকে নিয়ে আতঙ্কের মধ্যে থাকি। আপনি যত তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যাবেন, আমি তত তাড়াতাড়ি টেনশন মুক্ত হব। টেনশন মুক্ত নাকি টেনশন যুক্ত? স্যার, এই মাত্র আয়শা নামের একটি মেয়ে কলাতলি এনজিও অফিসের সামনে থেকে ফোন করে বলেছে তার অফিসের সামনে কিছু মুখোশধারী লোকজনকে দেখেছে যাদের চলাফেরা সন্দেহজনক। ঠিক আছে, তাকে ফোন করে বলে দাও সে যেন তার অফিসের সামনে থাকে, আর আমরা না পৌঁছানো পর্যন্ত সে যেন কাউকে কিছু না বলে। ওকে স্যার। ডোন্ট মাইন্ড, আমরা কি আপনাকে সাহায্য করতে পারি? শিওর শিওর। হ্যালো স্যার। এজাজ, তুমি যে ফটোগ্রাফারের উপর নজর রাখতে বলেছিলে, কেউ একজন তার পরিবার সহ তাকে খুন করেছে। তার বাড়িও বোমা দিয়ে ব্লাস্ট করিয়েছে, সাথে 4 জন পুলিশও মারা গেছে। বাকের কে কিছু বলেছে কে তার সাথে আছে বা কারা তাকে সাহায্য করছে? কলাতলি এনজিও অফিসের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। 75 বছরের বুড়ি, সারাদিন কোনো কাজ নেই, বসে বসে শুধু টিভি দেখে। এলাকার লোকজন দেখতে পারে, তাই পুলিশকে ফোন করেছে। বাকেরের সম্পর্কে বললে টিভিতে নাম যাবে, ছবি যাবে, এই জন্য। স্যার, না জেনে শুনে এত শিওর হচ্ছেন কিভাবে? প্রতিটি পুলিশ অফিসারের একটা এক্সট্রা পাওয়ার থাকে। অবশ্য সব পুলিশে থাকে না। এই সব কিছুই আল্লাহর দান। আল্লাহ আমার মধ্যে সেই শক্তি দিয়েছেন। দেখে নিস, কোনো ভুল হবে না। সোহেল, কোরবান, তোমরা ফোর্স নিয়ে ওইদিকে যাও। আপেল, আমার সাথে এসো। কি ঠিক বলেছিলাম? এক্সকিউজ মি, আপনি তো ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছি। বাবা গুরু, তোমার কি ক্ষমতা! আপনার বয়স 75। হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? লোকগুলো কোথায়? ঘরের মধ্যে কাঁদছে। কাঁদছে? কাঁদছে কেন? আমি বলেছি আপনারা আসছেন তাই। ও, আপনি কেন বলতে গেলেন আমরা আসছি? বলেছি বলেই তো এখন চুপ করে আছে, আপনাদের জন্য অপেক্ষা করছে। পুলিশের জন্য অপেক্ষা করছে? হ্যাঁ, আপনারা পুলিশের লোক? হ্যাঁ। আপনারা টিভি মেকানিক না? টিভি মেকানিক? আমার নাতি টিভিতে কার্টুন দেখার সময় হঠাৎ টিভি বন্ধ হয়ে গেছে। আমি টিভি মেকানিককে ফোন করেছি, তারা আসবে বলে আমি এখানে অপেক্ষা করছি। আপনি আশা না? আরে যা, আমি হচ্ছি স্বপ্না। স্বপ্না, আপনার আইডিয়া তো ফেল হয়ে গেল গুরু। এই পাস তো করেছে ওই দিকে।
তুমি আমার জান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে বাঁচাও। আমি আপনাকে কিভাবে বোঝাবো? এক মিনিট আপনার যা বলার আমাকে বলুন। আমি ইন্সপেক্টর আকাশ, আমি ওর সিনিয়র। দেখুন, থামুন ম্যাডাম, ওনারও সিনিয়র এসে গেছেন, আমাদের বড় স্যার। আপনি ওনাকেই সব বলুন। ঠিক আছে। আপনি কি এখানকার স্থানীয়? জি না, আমি এনজিওতে চাকরি করি, অফিসিয়াল কাজের জন্য এখানে এসেছি। আপনারা পিস্তল বের করছেন কেন? গোলাগুলি করবেন নাকি? প্রয়োজনে করতে হতে পারে, আপনি এখানেই থাকুন, আমরা দেখছি। চলো। স্যার, এখনো আগুন আছে। তার মানে কিছুক্ষণ আগেও এখানে কেউ ছিল। অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করো। জি স্যার। শালার বাঁচার কোনো আশা নাই, বুকটা ফাইরা কলিজা গুর্দা সব বাই করে ফেলাইছে। স্টপ! আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, এবার আমাকে যেতে দিন। আমাদেরকে ছেড়ে কোথায় যাবেন? মানে? মানেটা আমি বলছি, ওরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আমাকে ওরা আর এখানে পাবেই না, কারণ আমি আগামীকালই ঢাকা চলে যাচ্ছি। স্যার, আমরাও তো কাল ঢাকা যাচ্ছি, উনাকে আমাদের সাথে নিলে কেমন হয়? আমার মনে হয় জুনিয়র ঠিকই বলেছে স্যার। তুমি চুপ করো। আশা, আপনার নিরাপত্তার কথা ভেবেই বলছি, আপনি আমাদের সঙ্গে চলুন। আপনাদের সাথে আমি নিরাপদ এটা ভাবলেন কি করে? আমি এই এলাকায় আছি আজ 10 দিন হলো, এর মধ্যে কোনো খুন খারাপি হয়নি। যেই না আমি আপনাদের ফোন করেছি আর একটা লোক খুন হয়ে গেল। আমি আপনাদের ফোন করেছি, এটা আমি আর আপনারা ছাড়া আর কেউ জানে না। তারপরেও আপনাকে আমরা একাতে পারি না। আপনি ওদের কিছু লোকদের চিনেন, যা আমাদের জন্য দরকারি। সবাইকে চিনতে না পারলেও আজ সকালে যাকে দেখেছি তাকে কোনো দিনই ভুলবো না। জি স্যার, সব ঠিক আছে, কিন্তু আমি আমার মিশনের প্ল্যান বদলাতে চাই। তোমার যা ভালো মনে হয় তাই করো। স্যার, মেয়েটার কি করব? কোন মেয়ে? আয়শা। ওকে তোমাদের সাথে ঢাকায় নিয়ে এসো। ঠিক আছে স্যার। স্যার, ও স্যার, স্যার আমার একটা কথা শুনুন স্যার। উনি কে? বাকেরের মা স্যার। ওই হারামে কিছু বলতে চায় না, আর এই বুড়িও কিছু শুনতে চায় না। স্যার, আমার ছোট্ট একটা কথা শুনুন স্যার। কয়েকদিন হলো অত্যাচার শুরু করেছে। আজ আপনার সাথে দেখা করার জন্য সেই সকাল থেকে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। গেট খোলো। ইয়েস স্যার।
বাকেরের ছেলে। আমি আমি আপনাকে কিছু কথা বলবো স্যার। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। সবাই বলছে আমার ছেলে গাদ্দার। এই এলাকায় যত খুন খারাপি হচ্ছে সব নাকি বাকেরই করাচ্ছে। এই কথা যদি সত্য হয় তাহলে তাহলে আমি ওকে জন্ম দিয়ে পাপ করেছি স্যার। আমি আমি আর মা, আমার মন বলছে ও নির্দোষ। আর সত্য মিথ্যার বিচার তো করবে আদালত। বাকের যদি দোষী হয় তাহলে তাহলে ফাঁসি দেবেন স্যার। কিন্তু কিন্তু ওকে আদালত পর্যন্ত নিয়ে যাবেন। রাস্তাকে গড়ে করে মারবেন না স্যার। আমাকে আমাকে শুধু এই কথাটা দিন স্যার। আপনি আপনার ছেলের সাথে আদালতে দেখা করবেন। আরে 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 কোথায় দাঁড়িয়েছেন? এখানে দাঁড়াবেন না। যে কোনো সময় যে কেউ আপনাকে তার পিস্তলের টার্গেট বানাতে পারে। আমি কি আপনাকে খুব জোরে চাপ দিয়ে ফেলেছি? না না, ঠিক আছে। আমি আসলে ড্রেস চেঞ্জ করে জায়গা খুঁজছি। হ্যাঁ, আমি যদি থানা তৈরির প্ল্যানিং করতাম তাহলে অবশ্যই মেয়েদের ড্রেস চেঞ্জ করার জায়গা রাখতাম। আমি যে এখন কি করিনি। আচ্ছা, আপনার কাছে কি বড় চাদর আছে? আছে। চাদর দিয়ে কি হবে? আমি এইভাবে আপনার সামনে ধরে রাখবো আর আপনি পেছনে ড্রেস চেঞ্জ করবেন। আপনার সামনে ড্রেস চেঞ্জ করবো? আরে না না, আমি তো চাদরের পিছনে থাকবো। এছাড়া কোনো উপায় দেখছি না। আকাশ! ইয়েস স্যার। আকাশ, তোমরা সবাই তৈরি হয়ে নাও। কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর হ্যাঁ, তোমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে। আমি সব সময় সতর্ক থাকি স্যার। এই গাদ্দার ভাই, না না বাকের ভাই, এই নে খাবার খেয়ে নে। না খেলে ক্ষুধায় মারা যাবি, আর মারা গেলে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হবে। কেন ওকে শুধু শুধু বিরক্ত করছিস কোরবান? কিছু খেতে চাচ্ছে না স্যার। দে আমাকে দে। এই নেন। কিরে, কিছু খাবি? খাবে না? কিছু পান করবি? পানও করবে না। ক্ষুধা লাগলে ও নিজেই চেয়ে নেবে। কিন্তু এজাজ স্যার ওকে অবশ্যই খাওয়াতে বলেছে স্যার। হ্যাঁ, স্যার বলেছে? হ্যাঁ। ঠিক বলছিস? জি স্যার। দেখ, স্যার তোকে খেতে বলেছে। স্যার খেতে বলেছে। কিরে নেমো খারাম, ভেতরে কি একটু শ্রদ্ধাবোধ নেই? হ্যাঁ, কোরবান, স্যারকে গিয়ে বল বাকের খাবার খেয়েছে। ড্রাইভারের পাশে বসে ঘুমালে ড্রাইভারের ঘুম এসে যায়। কথা বলুন। আপনি তো বলে যাচ্ছেন, বলুন। তার মানে আমার কথা আপনার ভালো লেগেছে। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দিন তো। আপনার নাম কি আয়েশা রেখেছে? কেন? আমার বাবা মা। কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। তবে আপনার সাথে আমি যখন কথা বলছি আমার মনে হচ্ছে আমি কোনো বিল্ডিং এর সাথে কথা বলছি। কি? হ্যাঁ, এই দেখুন না, ঢাকা শহরে আয়েশা টাওয়ার, আয়েশা শপিং কমপ্লেক্স, আয়েশা ভিলা, আয়েশা লন্ড্রি। স্যার দেখেন, এটা দেখেন স্যার। এই কত, এই মিয়া কত এটা? আরে দাম বলো স্যার, আগে দেখেন জিনিস। স্যার দেখেন স্যার। ক্লিয়ার করো। জি।
20,000 টাকা নিব না হ্যালো, কি বন্ধু, ভুল করলাম নাকি? এখন কি করবা? আকাশ, বাকারের কাছে যাও।
আয়। শালা ভয় পেয়ে পালিয়েছে। পালিয়েছে নাকি দেখতে এসেছিল কে কে স্যার। বেঁচে আছে? গাড়ি স্টার্ট নিচ্ছে না। চলো দেখি। আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমি কে করব? আমরা কিছু সময়ের জন্য এখানে থাকতে চাই। বাড়িতে সাহেব নাই। আমি তোমার সাহেবকে ম্যানেজ করব। সাহেব আমার উপর রাগ করবো। সেটা আমি দেখব। আমাদের সাহেব কিছুই বলবে না। সাহেব খুব ভালো মানুষ। ও গাদ্দার বাকের ভাই না? টিভি তোরে আমি দেখছি। ঘরে আর কে কে আছে? আমি, আমেনা আর আবুল কাকা। হ্যাঁ। এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এখানে নেটওয়ার্ক পাবেন না স্যার, টেলিফোন আছে, ফোন করতে পারেন। কোরবান, ইয়েস স্যার। তুমি বাকেরকে নিয়ে ভিতরে ঘরে যাও। জি। নজরুল, ইয়েস স্যার। তুমি যা গাড়ি ঠিক করো। আর শোনো, তোমরা ঘরের সব জানালা দরজা বন্ধ করে দাও। হ্যালো স্যার, আমি এজাজ বলছি। আমাদের জিপের উপর অ্যাটাক হয়েছে। বলো কি? আমার গাড়ি এবং গোলাবারুদ দরকার স্যার। ঠিক আছে, তুমি আমাকে তোমাদের ঠিকানা জানাও। আমরা এখন শহর থেকে 10 কিলোমিটার উত্তরে একটা পুরাতন বাড়িতে আছি। ডোন্ট ওয়ারি। শোনো, ওখান থেকে তোমরা মুভ করবে না। আমি সবকিছু পাঠানোর ব্যবস্থা করছি। ওকে স্যার। ফোনের বিল কে দিব? ওই বেটা, স্যারের কাছে টাকা চাস কেন? বল কত টাকা দিতে হবে? 30 টাকা। দাঁড়া দিচ্ছি। হ্যাঁ, তোমাকে পকেটে টাকা থাকবো কি কইরা? তোমাকে তো সব ফ্রি। ঠিক আছে ঠিক আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি। ম্যাডাম দেন, আমি আপনাকে পরে দিয়ে দেব। ঠিক আছে। হ্যালো, আপা, মনে করে আবার নিয়ে নিয়েন। ওনারা নিতে জানে, দিতে জানে না। ইয়া আল্লাহ, কি হয়েছে? ইস, কি অন্ধকার রে বাবা। আসেন আসেন আয়শা ম্যাডাম, আপনি কোনো ভয় পাচ্ছেন না? আমার কোনো ভয় নেই, আপনি আমার চিন্তা বাদ দিন। ইয়ে, মানে কিছু তো দেখা যাচ্ছে না। কিভাবে বাদ দেব? এখানে ভূত আছে, যে কোনো কিছু হতে পারে। কে হইতে পারে? কাকা, পুলিশকে ভয় দেখাও? হ্যাঁ, বাদ পেছিল না, তাই দিতে এলাম। দাও দাও। কাকা, এখানে ভূত আছে? 18 ভূত। 18টা? শুনেছেন ম্যাডাম, 18 ভূত। হাউ এক্সাইটিং! 18 ভূত! জীবনে ভূতের কাহিনী অনেক শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। বলে কি? আজ দেখবো। আসুন। আসুন। আপনার মতো বাহাদুর এখানে থাকলে ভূত আর কখন এখানে আসবে না। তাই আপনি এখান থেকে চলে যান আর আমাকে ভূত দেখতে দিন। জি, ভূত? আচ্ছা, এই যে বাতিটা দিয়ে যান। নিন। ভয় পেলেন? আচ্ছা যাই। ও কাকা, আমাকে নিচে নিয়ে যাও।
কি লেখা আছে? বাকেরকে বাইরে পাঠিয়ে দে, নইলে আমি ভিতরে আসবো। সোহেল, তোমার কাছে কত রাউন্ড গুলি আছে? 3 রাউন্ড স্যার। কোরবান? 7 রাউন্ড। আপেল? 5 রাউন্ড স্যার। আমার কাছে 1 রাউন্ড। যে গুলি আছে তা দিয়ে বেশিক্ষণ টেকা যাবে না। আকাশ, তোমার কাছে কত রাউন্ড আছে? আকাশ, কথা বলছো না কেন? এ তুমি কি করছো আকাশ? এই কুত্তার বাচ্চা থেকে বাইরে দিয়ে আসবো। আর ইউ ম্যাড আকাশ? ওকে আমরা হাত ছাড়া করতে পারি না, হাতিও রাখতে পারি না। শোনো, আমি কমিশনার স্যারের সাথে কথা বলেছি, উনি আরো পুলিশ পাঠাবেন। কখন আসে পুলিশ? কখন? আমরা সবাই মারা যাওয়ার পর আমরা ওদের সাথে লড়াই করবো আকাশ। লড়াই করব? কি দিয়ে লড়াই করব? 7, 3, 2 আর 1। আজ এই জানোয়ারটাকে ছেড়ে দিলে আমরা সবাই বেঁচে যাবো। মৃত্যুকে যদি এতই ভয় পাও, তাহলে পুলিশের পোশাক পরেছো কেন? এই পোশাকের মানে জানো? জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করা। আন্ডারস্ট্যান্ড? Yes, understand. I better understand you than I. তুমি কি মনে করো ডিউটি করতে গিয়ে জীবন দেবে লোক তোমাকে মনে রাখবে? আর কেউ মনে রাখবে না? কেউ না। ডিপার্টমেন্ট তোমার ফ্যামিলিকে একটা মেডেল দেবে। মেডেল! আপনার বোকামির জন্য আমরা সবাই জীবন দিতে পারি না স্যার। সরে যান স্যার, সামনে থেকে সরে যান। যতক্ষণ জীবিত আছি ততক্ষণ এই মিশনের সব দায়িত্ব আমার। ওকে কোথাও নিতে পারবে না, এটা আমার অর্ডার। গুল্লি মারি আপনার অর্ডার, গুল্লি মারি আপনার চাকরি, গুল্লি মারি আপনার। তুমি একটা বদমাশ, তুমি একটা বেঈমান। স্যার যা করেছেন ঠিকই করেছেন। তুই আমাকে গুলি করবি? আমাকে? তাও এই গাদ্দারের জন্যে, এই দেশদ্রোহীর জন্যে? মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। কিল মি, কিল মি। আপনারা কি ভেবেছেন ওরা আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে চায়? আরে না, ওরা আমাকে মারতে চায়, মারতে চায়, মারতে চায়। বেঈমান, শয়তান, জানোয়ার, দেশদ্রোহী না? আরে না, আমি একজন আদর্শবান ডাক্তার বাকের চৌধুরী, যে দেশের সেবা করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে চেয়েছিল। কোনো 2 নম্বর কাজ করতে পারবো না। এদের আবার পোস্টমর্টম করতে হবে, তারপর আমি রিপোর্ট দেবো। কেন? কারণ এরা কোনো সাধারণ অ্যাক্সিডেন্টে মারা যায়নি, এদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু এমপি সাহেব আপনাকে রিপোর্ট দিতে বলেছে। আমি কোনো এমপির কথায় রিপোর্ট দিতে বাধ্য নই। দেখেন ডাক্তার সাহেব, এতে কিন্তু আপনার চাকরি যেতে পারে। গেলে যাবে, তবু আমি এদের পোস্টমর্টম না করা পর্যন্ত আমি কোনো রিপোর্ট দেবো না। আপনি এবার আসতে পারেন। ঠিক আছে। শুনুন ডাক্তার সাহেব, আমি মিথুন, দৈনিক নতুন সকাল পত্রিকার ক্রাইম রিপোর্টার। এই হত্যার ব্যাপারে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ডাক্তার সাহেব? দেখুন, আমি হত্যার ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ এটা একটা পুলিশ কেস। পুলিশ এই হত্যার ব্যাপারে সবই জানে ডাক্তার সাহেব। এই নিন, দেখুন দেখুন। মনসুর চৌধুরী? হ্যাঁ, আজ দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে সব ওনার নির্দেশেই হচ্ছে। কিন্তু এই 3 জনকে হত্যা করার কারণটা কি? এরা সবাই মনসুরের কাছের লোক। মনসুরের সমস্ত অপরাধের সাথে এরা জড়িত। রাজনৈতিক কোন্দলের কারণে এরা মনসুরের সমস্ত কুকর্মের কথা আমাকে বলার জন্য এসেছিল। ফেরার পথে মনসুর তার লোক দিয়ে এদেরকে পরিকল্পিতভাবে খুন করেছে। এই নিন রিপোর্ট, এতে প্রমাণ আছে এরা কোনো সাধারণ অ্যাক্সিডেন্টে মারা যায়নি, এদেরকে হত্যা করা হয়েছে, হত্যা। আর এই হত্যার ব্যাপারে আমি আরো কিছু জানতে পারলে আপনাকে অবশ্যই জানাবো। ধন্যবাদ ডাক্তার বাকের। আমি কালই পেপারে সব ছাপিয়ে দেব। আমি একটা ফাইল তৈরি করেছি যাতে মনসুর আলীর অপরাধের সব প্রমাণ আছে। আমি ঢাকায় গেলে আদালতের সামনে সব প্রমাণ করে দেব।
এই নিন আমার কার্ড। কোনো তথ্য পেলে আমাকে জানাবেন। অবশ্যই জানাবো। আমি আসি ডাক্তার স্যার। কই, কোথাও তো কোনো রিপোর্ট ছাপায়নি মিথুন। মৌ, আমার শার্টের পকেটে একটা কার্ড আছে, নিয়ে আসো তো। আগে নাস্তা খাও তো। খেয়ে নাও ভাইয়া, খেয়ে নাও। এত রোমান্টিক ভাবে কেউ আমাকে বিষ খেতে বললেও আমি কিন্তু খেয়ে নিতাম। তোমাকে আর তেল মারতে হবে না মুন্না, কাল তুমি অনেক রাত করে বাড়ি ফিরেছো। রাতে বাড়ি থাকা ঠিক না, এমনিতে শহরের অবস্থা খারাপ। শহরের অবস্থা খারাপ হলেও ভাবি আমাদের এলাকায় কিছুই হবে না। আমাদের এলাকার সব লোকই ভালো। লোক তো সবাই ভালো মুন্না, তা সে চোরই হোক আর পুলিশই হোক। বাকের জিমা, বাকের, কাল তুই নাকি অনেক রাতে বাড়িতে ফিরেছিস, তোর কি হয়েছে রে বাবা? কিছু না মা। তুই কোনো চিন্তা করিস নি বাবা, আমি আজ সিলেটে হাজার শাহজালালের মাজার জিয়ারত করতে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। বলো না আম্মু, বলো না। পিয়ালা আম্মার সাথে সিলেটে যেতে চায়, ওর স্কুল বন্ধ, তাই আমি বলছিলাম। না না, পিয়াল যেতে পারবো না। প্লিজ পাপা, প্লিজ তুমি না করো না পাপা, আমি দাদুর সাথে যাব। ঠিক আছে, তুমি যেতে পারো, তবে প্রমিস করো তুমি দাদিকে বিরক্ত করবে না। একটু করবো পাপা। বাবা, ট্রেন তো 9টায়। হ্যাঁ, তোমরা তৈরি হও, আমি হাসপাতালে যাওয়ার সময় তোমাদের নামিয়ে দিয়ে যাবো। এই নাও তোমার কার্ড। হ্যাঁ, ঠিক আছে। মিথুন, তুমি তো বললে আজকের পেপারে মনসুর সম্বন্ধে সবকিছু ছাপাবে, কই কিছুই তো ছাপাওনি। আমি ডাক্তার বাকের। এই শালা, তুই কি জানিস মনসুর চৌধুরী সম্পর্কে? কি বলেছে তোকে ক্রাইম রিপোর্টার? তুই আমাদের সম্বন্ধে কি জানিস? মিথুন সাহেব, মিথুন সাহেব, মিথুন সাহেব, মিথুন কথা বলো মিথুন সাহেব। এই, ওনাকে নিয়ে যাও। এই শালা, মিথুন তোকে যে ফাইলের কথা বলে গেছে সে ফাইল এখন কোথায়? তার মানে মিথুনকে, আরে যে মরে গেছে তার কথা ভুলে যা, তোর নিজের কথা ভাব। ফাইল কোথায়? আমি জানি না। দেখ ডাক্তার, কোনো ঝামেলা না করে সোজাসুজি বলে ফেল, ফাইলটা কোথায়? ফাইলের কথা আমি অবশ্যই বলবো, তবে সেটা আপনাকে নয়, আদালতে। আদালতে বলবি? ঠিক আছে বলিস, তবে আদালতে তুই ডাক্তার হিসেবে যাবি না, যাবে বিশিষ্ট সন্ত্রাসী বাকের ভাই হিসেবে। এসো। এই, তোমরা ওদিকে যাও, তুমি এদিকে যাও, আর তুমি এদিকে যাও। এই, বল তোর স্বামী কোথায়? আমি জানি না। জানিস না? বল। ভাবি, এই, বল তোর ভাই কোথায়? আমি জানি না। বল তোর দেশদ্রোহী ভাই কোথায়? আমি জানি না। বল। বল। আমি জানি না। আমি জানি না। এই, খোলো। এইসব অবৈধ অস্ত্র বাকেরের বাসায় পাওয়া গেছে। বাকের একজন দেশদ্রোহী, বাকের একজন গাদ্দার, সে একজন বোমাবাজ, সে একজন সন্ত্রাসী, তাকে শাস্তি দিতে হবে। এতদিন আমাদের এলাকায় যে খুন খারাপি হয়েছে সবই বাকের করিয়েছে এই অবৈধ অস্ত্র দিয়ে। আপনারা বলুন ওর শাস্তি হওয়া উচিত কিনা? এই অস্ত্র নিয়ে চলো। চলো, নিয়ে এসো।
ডাক্তার সাহেব, মহল্লার লোকজন আপনার বাড়িতে আগুন ধরাই দিছে। কি বলছেন? এরপর থেকে ডাক্তার বাকের চৌধুরী হয়েছে সন্ত্রাসী বাকের ভাই। এতদিন তুমি চুপ করেছিলে কেন? কি বলবো আমি? কাকে বলবো? ওই অফিসারকে, ওই পুলিশকে, যে পুলিশ নিজে আমার ঘরে অস্ত্র রেখে আমার পরিবারকে পুড়িয়ে মেরেছে। না, আমার সব শেষ, সব শেষ, আমার সব শেষ, সব। আমি আর কাউকে কিছু বলবো না, কাউকে না। আপনারা যদি বাঁচতে চান তাহলে আমাকে এখানে রেখে চলে যান, কারণ ওরা আপনাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠায়নি, পাঠিয়েছে আমার সাথে মরার জন্য, মরার জন্য। তোমরা বাকেরকে নিয়ে পাশে রুমে পালাও। কি বন্ধু, ভুল করলাম নাকি? না বলে অসময় এসে পড়লাম। সরকারি কাজ এমনই। বিরক্ত হচ্ছ কেন বন্ধু? যে সরকারের জন্য তুমি কাজ করছো, আমিও সেই সরকারের জন্য কাজ করছি। পার্থক্য শুধু এটুকুই, তুমি বেতন নাও চেকে আর আমি নেই নগদ। তবে তোমার চেয়ে অনেক বেশি। রাজনীতি আসলে আজব চিজ। তোমাকে পাঠিয়েছে আমাকে ধরার জন্য, আর আমাকে পাঠিয়েছে তোমাকে মারার জন্য। ডাক্তার বাকের কোথায়? আকাশ সোহেলও গায়েব। হ্যাঁ, লুকোচুরি খেলতে চাও বন্ধু? এসো খেলি। যা, আমাদের খুঁজে নিয়ে আয়। তুমি আমার সেবা করবে সুন্দরী। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। কল্লু, ওকে ছেড়ে দে। ছেড়ে দে। মরার জন্য এত উতলা কেন এজাজ খান? বউটা সুন্দরী, বাচ্চা যেটা হবে সেটাও সুন্দরী হবে। তুই একটা ব্যাকেল, ওদের পাশে থাকবি না? সারা জীবন পুলিশের পোশাক পরে সরকারের ডিউটি করে গেলি, তুমি মরার পর বউ বাচ্চার খেয়াল রাখবে কি? ঠিক আছে, দুজনের খেয়াল না হয় আমিই রাখবো। নো! রকি, এজাজের মাথায় বন্দুক ঠেকা। তোর স্যারকে থাপ্পড় মার। না না, আমি পারবো না। না মারলে রকি তোর স্যারের গুলি করবে। না না, আমি পারবো না। রকি! কালো, শব্দ পেয়েছিস? না বস। যখন আমাকে মেরেছিল তখন পেয়েছিলে? জি বস। আমি শব্দ শুনতে চাই। রকি! এবার শুনেছিস? জি বস। আমাকে গুলি
করো, আমাকে মেরে ফেলো। সেটা পরে হবে, আগে থাপ্পড় মার। আমাকে মাফ করে দাও, আমার দ্বারা এটা সম্ভব না, আমাকে মাফ করে দাও। বুঝতে পেরেছি। রকি, না, একেই বলে মার। যে মারে সেও কষ্ট পায়, যে মার খায় সেও কষ্ট পায়, আর যারা দেখে তারা শুধু মজা পায়। তোর থাপ্পড় আমার কালে লেগেছে, কালে, কিন্তু আমারটা লেগেছে তোর বুকে। তোকে বলেছিলাম না, এরপর আমি যখন তোর সামনে আসবো জানোয়ার হয়ে আসবো, জানোয়ার। এবার বুঝতে পেরেছিস মানুষরূপী জানোয়ারের ছোবল কত ভয়ঙ্কর। শালারা স্টোর রুমে লুকিয়ে আছে। Come on! Come on! স্যার, রক্ত বন্ধ হচ্ছে না, বাকেরকে হাসপাতালে নিতে হবে। আশেপাশে কোনো হাসপাতাল পাবো কিনা সন্দেহ আছে। তোমাকে বাঁচতে হবে বাকের, তোমাকে বাঁচতে হবে। আমাদের সবার জন্য তোমাকে বাঁচতে হবে, তোমার নিজের জন্য তোমাকে বাঁচতে হবে। কমিশনারের ফোন। হ্যালো এজাজ, ওয়্যার আর ইউ? আমি পুলিশ টিম পাঠিয়েছি। বাকেরের বুকে তো গুলি লেগেছে, ওর কি অবস্থা? বাকেরের বুকে যে গুলি লেগেছে এ কথা আপনি জানেন কি করে? অ্যাকচুয়ালি এজাজ মানে এ কথা তো শুধু শেখর আর আমরা জানি। বাকের এখনো বেঁচে আছে, আর ওকে অবশ্যই আদালতে নিয়ে যাব। বলে দিস তোর বাপ মনসুর আলীকে। আপনি টেনশন করে বাদ দিন, বাকের মিলে যাবে। মুরাদ, মিশনার হয়েছে কিভাবে? প্রমোশন পেয়ে। আর আমাকে এখানে আসতে হয়েছে সিঁড়ি বেয়ে, পাপের সিঁড়ি, হাজারো লাশের উপর পা দিয়ে, লক্ষ মানুষের আহার কেড়ে নিয়ে। সামান্য একটা ফাইলের জন্য আমি আমার এই অবস্থান হারাতে চাই না। নো, নেভার। কিছুতেই আমি এ বাঁচিতে হারবো না, যার জন্য আমি সারাটা জীবন ব্যয় করেছি। বাকের জীবিত আদালতে পৌঁছাতে পারবে না, আর ওই ফাইলটা আমার চাই, নইলে আমি কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে না। স্যার, মিডিয়ার লোকজন এসেছে, বাকেরের কেস সম্বন্ধে জানতে চায়। ওদেরকে বলে দাও, বলার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই। আছে, বলার মতো অনেক তথ্য আছে, ওনাদের বলে দাও আমরা আসছি। জি স্যার। এতদিন ধরে তুমি আর শেখর যা করতে পারোনি, আর সাধারণ লোকদের দিয়ে আমি তা করাবো। দেশদ্রোহী বাকেরকে ঢাকায় আনার পথে পুলিশ অফিসার এজাজ চৌধুরী সহ তার টিম বাকেরকে নিয়ে গা ঢাকা দিয়েছে। তারা প্রশাসনের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। পুলিশ প্রশাসন সন্দেহ করছে বাকেরের নেটওয়ার্কের সাথে এজাজ ও তার টিম জড়িত। যদি কেউ তাদেরকে কোথাও দেখতে পান, তাহলে পুলিশ হেডকোয়ার্টারে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। এই যে ভাই, কাছাকাছি কোনো হাসপাতাল আছে? না, এইদিকে কোনো হাসপাতাল নেই, হাসপাতাল অনেক দূরে।
মারবে। সামনে আসো। ওকে মারার আগে আমাকে মারো। মারো। বাকের গাদ্দার, ওকে শাস্তি পেতেই হবে। কে শাস্তি দেবে ওকে? তুই? তুই কি আদালত? তোরা শাস্তি দেবার কে? আমরা ওকে আদালতে নিয়ে যাচ্ছি। তুমি কি ওকে আদালতে নিয়ে যাবা? তুমি নিজেই তো বাঘের কিনে পালানোর চেষ্টা করছো। এই, কি বললি? কি বললি তুই? আকাশ, গাড়িতে ওঠো। সোহেল, গাড়িতে ওঠো। খোলো, দরজা খোলো। জলদি আসো, জলদি আসো কোরবান। আরো জোরে কোরবান, কোরবান, জলদি আসো। হাত ধরো। আরো জোরে কোরবান, আরো জোরে কোরবান, আরো জোরে। স্যার, গাড়ি থামাবো? না, তুমি গাড়ি থামাবে না। গাড়ি থামালে ওরা বাকেরকে নিয়ে যাবে। তুমি গাড়ি চালাও। গাড়ি থামাও। আরো জোরে। হ্যাঁ, গাড়ি থামাও। থামাও কোরবান, জলদি। কোরবান, আরো জোরে, আরো জোরে কোরবান। গাড়ি থামাও কোরবান। আমাকে বাঁচাও, আসো। কোরবান, কোরবান। কোরবান, ধরো কোরবান। আমাকে নিয়ে যাও। আমাকে স্যার, আমি ঢাকা পর্যন্ত পৌঁছতে পারবো কিনা জানি না, তবে আপনাকে একটা কথা বলে যাচ্ছি স্যার। জিপিওর স্টোর রুমে মিথুনে রেখে যাওয়া 102 নম্বর ফাইলটা আছে। আমি মারা গেলেও আপনি সেই ফাইলটা আদালতে হাজির করবেন স্যার। আমাকে আমাকে কথা দিন স্যার, আমাকে কথা দিন। তোমার কিচ্ছু হবে না বাকের, তোমার কিচ্ছু হবে না বাকের। বাকের, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না বাকের। ডাক্তার, ডাক্তার। সরি, হি ইজ ডেড। না না, এমন হতেই পারে না। আপনি আপনি ভুল বলছেন ডাক্তার। আপনি আপনি জানতো? আরে যান,
কামান কামান বাকের কামান কামান বাকের কামান এই বাকের ওঠো ওঠো বাকের এই বাকের ওঠো ওঠো বাকের তুমি তুমি আমাদের ধোকা দিতে পারো না বাকের এই বাকের তুমি ধোকা দিতে পারো না কামান কামান বাকের গেট আপ বাকের বাকের ওঠো ওঠো বাকের ওঠো বাকের ওঠো ওঠো বাকের বাকের ওঠো বাকের ওঠো ওঠো বাকের আজ আমি কারো কোনো প্রশ্নের উত্তর দেব না, তবে আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। আমি আমার দায়িত্ব মনে করে পালন করার চেষ্টা করব। আর যা সত্য তা হলো লা 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 তুমি কখন এলে? এই তো এলাম। স্বপ্ন না সত্যি? কেন, আমাকে দেখে বিশ্বাস হচ্ছে না? এই অমন করে কি দেখছো? আমার লজ্জা করে না বুঝি? মা দেখো, বাবাকে কে যেন খুঁজতে এসেছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ভাই। জি ভাবি, আমি সোহেল। ও সোহেল, আপনার কথা রনের বাবা অনেক বলেছে। আপনিও তো ওই মিশনে গিয়েছিলেন তাই না? আপনারা কখন ফিরলেন? আজ সকালে। আমি তো কাল টিভিতে খবর দেখে ভয় পেয়ে গেছিলাম, তবে আমি জানতাম আপনারা আসবেন। কালকে অনেক রাত পর্যন্ত নামাজ পড়েছি। তা রনের বাবা কোথায়? এসো না ভাই, ভিতরে এসো। না ঠিক আছে। তুমি এভাবে কথা বলছো কেন ভাই? কিছু হয়েছে? রনের বাবা আসেনি? ও সুস্থ আছে তো? কোরবান ভাই আর কখনো ফিরে আসবে না ভাবি, কখনো না। কি বলছো ভাই? এমনটি কখনো হতে পারে না। ও যাবার সময় আমাকে বলে গেছে এবার ফিরে এসে ও আমাকে নিয়ে বাবার বাড়িতে যাবে। আঙ্কেল, আমার বাবা আসবে না? আসবে বাবা, আসবে। আর কতক্ষণ এভাবে লাশ নিয়ে বসে থাকবেন? আপনার দেশদ্রোহী ছেলের লাশ কেউ মাটি দিতে আসবে না। তার চেয়ে আঞ্জুমানে খবর দিন, তারা লাশ নিয়ে যাবে।
সব মানুষ বলছে আপনার ছেলে দেশদ্রোহী। মানুষ কেন, সৃষ্টিকর্তাও যদি আমাকে বলে তা আমি বিশ্বাস করব না। আমার ছেলে দেশদ্রোহী ছিল। আমার ছেলে দেশদ্রোহী হলে ওরা ওরা আমার ছেলেকে দাফন করতো না। আপনি কি মনে করেন বাকের খতম তার মানে এই কেসও খতম? এই কেস এত তাড়াতাড়ি খতম হবে না। আমরা বাকেরকে দাফন করেছি, তার কেস কে নয়। এই, ও কি বলে শুনেছ? আরে এ দেশে কেসের সাথে সাথে জীবিত মানুষও দাফন হয়ে যায়, আর ও দাফন করা মানুষের কেস জীবিত করতে চায়। এর জন্য তুমি নাই। আরে বাকেরই যেখানে মৃত সেখানেও কেস জীবিত করে আমাদের কি দেখো অফিসার, তুমি কোনো চিন্তা করো না। এই প্রেস কনফারেন্স, পত্রিকায় লেখালেখি সব লোক দেখানো, আমি সবার মুখ বন্ধ করে দেব। তুমি শুধু তোমার মুখ বন্ধ রাখবে। আমি তোমাকে কমিশনার বানাবো, তোমার সাথে ওই ছেলেগুলোকে প্রমোশনের ব্যবস্থা করে দেব। আর বাকের? বাকের? ও তো দেশদ্রোহী ছিল, মারা গেছে। আরে চিন্তার কি আছে, কেউ কিচ্ছু জানবে না। তাছাড়া তোমার বাড়ি গাড়ি কেনার জন্য যত টাকা লাগে আমি দেব। আল্লাহর নাম নিন যে এখন আমার বিশ্বাস আইনের উপর থেকে উঠে যায়নি। তা না হলে আপনার জানটা বের করে আপনার হাতে তুলে দিতাম। দেখো যাও। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। এই, আদালত আমার কি করবে রে, কি করবে? আরে ইতিহাস সাক্ষী আছে, কত বড় বড় নেতাদের বিরুদ্ধে কেস হয়েছে, তদন্ত হয়েছে, বিশেষ কমিশন গঠন করা হয়েছে। এই, কি করতে পেরেছে নেতাদের? কি করতে পেরেছে? কচু কচু করতে পেরেছে। আজ পর্যন্ত না কোনো নেতার সাজা হয়েছে, না কোনোদিন হবে। আরে, এটাই আমাদের দেশের নিয়ম। এই নিয়ম বদলাবে, আর সেটা তোকে দিয়েই শুরু করবো মনসুর আলী। এই, এই, তুই কি বললি? কি করবি? এই, তুই কি করবি? আমার কি করবি? এটা ছাড়ো। ইয়েস স্যার। আকাশ, তুমি এক্ষুনি জিপিওতে যাও। বাকের আমাকে মরার আগে বলে গেছে জিপিওর স্টোর রুমে রাখা 102 নম্বর ফাইলে মনসুরের সমস্ত অপকর্মের দলিল আছে। তুমি ফাইলটা বের করার চেষ্টা করো। আমি সোহেলকে নিয়ে এক্ষুনি আসছি। ওকে স্যার। হ্যালো আকাশ, ঢাকা এসে তুমি আমাকে ভুলেই গেলে। আজ 3 দিন হয়ে গেল তুমি আমার সাথে কোনো যোগাযোগ করলে না। না, ভুলে যায়নি। বাকেরের কেসটা নিয়ে একটু ব্যস্ত আছি। সব ভালো কাজ শুধু তোমরাই করবে, আমাকে করার সুযোগ দেবে না? অবশ্যই দেব। ফাইলের সন্ধান পাওয়া গেছে, আমি ফাইলটা উদ্ধার করতে জিপিওতে যাচ্ছি। তুমিও চলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
গুড আফটারনুন আকাশ। ওই ফাইলটা তোর চেয়ে আমার বেশি প্রয়োজন। ঝামেলা না করে দিয়ে দে। আয়শা, তুমি ফাইলটা নিয়ে এখান থেকে পালাও। আর তুমি? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তাড়াতাড়ি ফাইলটা নিয়ে এজাজ স্যারের কাছে যাও। যাও। আয়শা, আই লাভ ইউ আয়শা। আই লাভ ইউ টু আকাশ। যাও। হয়রান পেরেশান, তোদের সব চেষ্টা বৃথা হয়ে গেল। ভালোবাসা এক আজব জিনিস, খুব চালাক লোককেও বোকা বানায়। তুই সরকারের জন্য ডিউটি করেছিস, আর আমার জান আমার জন্য। আমি ওকে তোদের দলে পাঠিয়েছিলাম এই ফাইলটা পাবার জন্য। তুই বোকা, তুই ওর ভালোবাসার ফাঁদে জড়িয়ে ওকে ফাইলটা দিয়ে দিয়েছিস। হ্যালো আকাশ, তুমি এখন কোথায়? আমার জান আমার জন্য সব কিছু করেছে। তোরা যখন যেখানে যে অবস্থায় ছিলে, আমার জান আমাকে ইনফর্ম করেছে। কথা বলছো না কেন? আই এম সরি আকাশ, ডিউটি ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করা একদম ভালো না। তুমি তোমার ডিউটিতে ফাঁকি দিয়েছো, কিন্তু আমি ফাঁকি দেইনি। আয়শা, আয়শা শেখরের সাথে পালাও, পালাও আকাশ।
তোর কোনো আখেরি খায়েশ? আমি কি কারণে মারা গেলাম পৃথিবীর কেউ যেন তা না জানে, কারণ তা জানলে ভালোবাসার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে, আর আমাকে প্রথম গুলি করবে আয়েশা। ওকে, পালাও আকাশ, আকাশ পালাও। ও নো, ওরা আকাশকে গুলি করেছে। সোহেল, আরো জোরে চালাও। হোয়াট? জোরে চালাও, জোরে চালাও সোহেল। Very good. Come on, darling. Good. Very good. আমরা তোমার কার্যকলাপে খুব খুশি হয়েছি। আমি আপনাদের কথা মতো ফাইলটা উদ্ধার করেছি। এই নিন আপনাদের ফাইল। এবার আমার মালটা দিয়ে দিন। মাল? কিসের মাল দেব তোকে? শেখর, আমি তোকে অনেক চালাক মনে করতাম, এখন দেখছি তুই পৃথিবীর সবচেয়ে বোকা। তুই কি করে ভাবলি যে ফাইলের জন্য আমি হাজার হাজার মানুষ খুন করেছি, সেই ফাইল পাওয়ার পর তোকে আমি বাঁচিয়ে রাখবো? হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্ম হয়েছে অন্যের উপকারের জন্য। তা অন্যের জীবন নিয়েই হোক আর নিজের জীবন দিয়েই হোক।